নির্ধারণ করে কাজগুলো করছে। এই বিষয়টি আমাদেরকে আমাদের যারা প্রতিপক্ষ বন্ধু তাদের কাছে আমরা বলতে চাই যে আপনারা 12 তারিখের জন্য ওনারা মনে হয় অপেক্ষা করতে চাচ্ছে না। ওনারা হেরে গেছে, এটা প্রমাণ বারবার দিচ্ছে তাদের কার্যক্রমের মাধ্যমে। 12 তারিখে তারা লাল কার্ড পাবে। এটা বিশেষ করে আমার ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেটা প্রায় 7.5 লাখের মতো আমার ফলোয়ার ছিল, 6.5 লাখের মতো আমার ফলোয়ার ছিল। কিন্তু দুঃখের সহিত লক্ষ্য করলাম একটা কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার অফিসিয়াল পেজের বিরুদ্ধে ফেক স্ট্রাইক বা মিথ্যা অভিযোগ নিয়মিতভাবে করে তারা রিপোর্ট চালাচ্ছিল। এমতো অবস্থায় আমার ভেরিফাইড পেজ আজ দুপুরবেলা ডিসেবল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করছে এটি একটি পরিকল্পিত সাইবার হামলা। নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় একটি দল এবং তাদের নেতাকর্মীরা ভীত হয়ে এ ধরনের ন্যাক্কারজনক সাইবার সন্ত্রাসে জড়িয়েছে বলে আমার মনে বিশ্বাস। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে তারা এই ডিজিটাল প্ল্যাটফর্মকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে। এই ব্যর্থতা ঢাকতেই তারা সাইবার হামলার পথ বেছে নেয়। আমি স্পষ্ট করে বলতে চাই, এই সমস্ত সাইবার সন্ত্রাস ও গণতান্ত্রিক অধিকার হরণের অপচেষ্টা আমাদের কাউকে দমাতে পারবে না ইনশাআল্লাহ। জনগণের ভালোবাসা এবং তাদের সমর্থনই আসলে আমাদের শক্তি, সর্বোপরি আল্লাহর রহমত। আমরা ইতিপূর্বে ফেসবুক কর্তৃপক্ষের কাছে যথাযথ প্রমাণ সহ আপিলটি করেছি। আমাদের টেকনিক্যাল টিম নিরলসভাবে কাজ করছে পেজটি ফিরিয়ে আনার জন্য। যারা এই ধরনের ডিজিটাল অপরাধের সাথে জড়িত তাদের শনাক্ত করার জন্য আমরা প্রয়োজনে দেশের প্রচলিত আইনের সহায়তা নেব এবং সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দায়ের করব। সাংবাদিক ভাইরা, আমার নামে আজকে শুধু আমার পেজটাই নষ্ট হয়নি, আজকে আমার নির্বাচনে একটা অনুষ্ঠান ছিল, পথসভা। এটা কুষ্টিয়া সদর থানার আইলচারা, ক্ষুদ্র আইলচারা মসজিদের পাশে বাজার সংলগ্ন ময়দানে আমি 5-6 মিনিট কথা বলেছি। এরপরে শুনলাম ওইদিকে গ্যাঞ্জাম হচ্ছে। পরবর্তীতে যতটুকু জানলাম, স্টিক হাতে নিয়ে একটা ছেলে, আরো কিছু লোকজন এটা গন্ডগোল বা হামলা করার প্রস্তুতি নিয়েছিল। এখনো আমরা সঠিক না, এতটুকু পর্যন্ত জানি। তা কুষ্টিয়া বর্ডার এলাকা হওয়ার কারণে আমাদের বর্ডার এলাকা, বিশেষ করে দৌলতপুর, ভেড়ামারার কিছু অংশ দিয়ে অস্ত্র ঢুকতেছে অবৈধভাবে। নির্বাচনের আগে এগুলো যদি কালেক্ট করা না হয়, এগুলো নির্বাচনের প্রভাব ফেলবে মাস্টার, তাহলে আমাদের নির্বাচন সুষ্ঠু হবে না। আশা করছি যারা দায়িত্বে আছে খুব দ্রুত অস্ত্রগুলো উদ্ধার করুন। সে যে ধরনের অস্ত্র হোক, যেগুলো ব্যবহার করে মানুষের ভেতরে আতঙ্ক সৃষ্টি করবে, নির্বাচন বাধাগ্রস্ত করবে এবং বানচাল করার চেষ্টা করবে। ক্লাস 5 পর্যন্ত আমার প্রাইমারি স্কুল ডাবিরাভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা, সেখানে 5 পর্যন্ত পড়াশোনা করি। এরপরে আমি কওমি মাদ্রাসায় যাই, সেখানে কারিয়ানা পড়ি। এরপরে হাফিজিয়া পড়ি 6 মাস কয়দিনে। এরপরে 6 মাসের কিছু বেশি, মানে আমি মুখস্থ করে ফেলেছিলাম কোরআন শরীফ 6 মাস, মনে হয় 10-15 দিন হবে এরকম, আমার মনে নেই, খুব বেশি লাগে না, 6 মাসের কিছু সময়। এরপরে বাকি শুনিয়েছিলাম অনেকদিন ধরে, কারণ আমি কওমি মাদ্রাসায় অনেক দিন ছিলাম। কওমি মাদ্রাসার পড়াটা আসলে 3টা ক্যাটাগরি আছে, আপনারা জানেন কিনা জানি না। একটা লং কোর্স আছে 12 বছরের, আর একটা 2টা শর্ট কোর্স আছে, একটা 6.5 বছরের আর একটা 4.5 বছরের। মানে মেন কিতাব কিছু পড়িয়ে সার্টিফিকেট দিয়ে দেয় তারা। যেহেতু আমরা কওমি মাদ্রাসায় শুধু শেষ করব না, আরো পড়াশোনা করা লাগবে। আমার দায়িত্বে ছিল ওই সময় আমার একজন চাচা, উনি ওখান থেকে কওমি মাদ্রাসা শেষ করে তাড়াতাড়ি করে আমরা আলিয়া মাদ্রাসায় ভর্তি করে দেয়। ওখান থেকে দাখিল, আলিম, ফাজিল। আমি প্রথমে 7-এ ভর্তি হই, 7, 8, 9, 10, এরপরে ইন্টার, তার মানে আলিম। এরপরে বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পেয়েছিলাম বাংলাদেশের 4 জায়গায়। প্রথমে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় যেটা, এরপরে রাজশাহীতে, এরপরে জাহাঙ্গীরনগরে চান্স পাইনি, আমি পরীক্ষা দিয়েছিলাম কিন্তু ওয়েটিংয়ে ছিলাম। আর চট্টগ্রামে পেয়েছিলাম আরবি সাহিত্য, ইসলামের ইতিহাস আর আরবি সাহিত্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এরপরে দেখলাম আমার পছন্দ আল কোরআন, আমি মেধা তালিকায় 16 নম্বরে ছিলাম।
16 নম্বরে থাকার পর আমি প্রথমে চয়েস দিল কোরআন হাদিস আর ইসলামিক স্টাডিজ বা দাওয়া বিভাগ যেটা বলে। তা আমার তো ছোটকাল থেকেই হাফিজ হওয়ার পর থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির মতো তাফসির নিয়ে আমি তাফসির করতে চাই। এই জন্য তাফসির নিয়ে পড়াশোনা করি, ওখান থেকে অনার্স মাস্টার্স করি। পরবর্তীতে ফাজিল কামিল করি কুষ্টিয়া কুয়াতুল ইসলাম কামিল মাদ্রাসায় হাদিসের উপরে। এখানে যেহেতু ফেকা বিভাগ নেই, যেটা মাসলা মাসাইল বলে, ফকি বলে, যেটা এটা আছে রাজবাড়িতে, তখন রাজবাড়ি মাদ্রাসা থেকে আমি কামিলে ফেকা নিয়ে পাশ করি। আমি কৃতিত্বের সাথে পাশ করেছি, ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি। সেই সার্টিফিকেট আমার কাছে আছে। যারা বলছে ওনার নামের আগে মুফতি লেখা, উনি কোথা থেকে মুফতি পড়েছে, ওনার সার্টিফিকেট আছে। এই যে আমার ফেকা বিভাগে আলিয়া মাদ্রাসা থেকে আমার যে পাশ করার সার্টিফিকেট, এটা ইংরেজিতে আছে, আমার কাছে আরবিটাও আছে। এই যে এখানে আছে, আপনারা দেখলে দেখতে পারেন। যারা এই মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, যারা কওমি মাদ্রাসা থেকে মুফতি হয়ে আসে, ওনাদের সার্টিফিকেট প্রতিষ্ঠান থেকে দেয়, আর আমার এটা সরকারি ভাবে দেওয়া। শুধু আজকে মুফতি আমির হামজার ভাই আইডি নষ্ট করেছে। গত কয়েকদিন ধরে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, শুধু মুফতি আমির হামজা ভাইয়ের আইডি না, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা জামাতের পেজ, আমাদের কুষ্টিয়া শহর জামাতের পেজ এবং আমাদের আরো কিছু ব্যক্তিগত কিছু আইডি আছে। সেই আইডিগুলোতে তারা বিভিন্ন সময় রিপোর্ট করছে এবং এই আইডিগুলো তারা স্লো করে দেওয়ার, মানে এই প্রসেসিং এর কাজগুলো আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা চক্র এই কাজটা করছে। ইতিমধ্যে আমির জামাতের টুইটার অ্যাকাউন্ট, সেক্রেটারি জেনারেলের অ্যাকাউন্ট, এগুলো তারা অ্যাটাক করেছে। আমাদের মনে হচ্ছে যে টোটালটা একটা চক্র এই কাজটা করছে এবং বিশেষ বিশেষ ব্যক্তিকে তারা নির্ধারণ করে কাজগুলো করছে। এই বিষয়টি আমাদেরকে, আমাদের যারা প্রতিপক্ষ বন্ধু, তাদের কাছে আমরা বলতে চাই যে আপনারা 12 তারিখের জন্য ওনারা মনে হয় অপেক্ষা করতে চাচ্ছে না। ওনারা হেরে গেছে, এটা প্রমাণ বারবার দিচ্ছে তাদের কার্যক্রমের মাধ্যমে। 12 তারিখে তারা লাল কার্ড পাবে, এটা তারা জেনে গেছে। এজন্য তাদের এই উন্মাদনামূলক, এই যে অসাংগঠনিক এই কাজগুলো তারা করতেছে, অরাজনৈতিক কাজগুলো করছে, যেটা আসলে জাতির কাছে ক্লিয়ার।